আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমরা যারা নবম দশম শ্রেণীতে সায়েন্সের রসায়ন পড়ো তাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর পার্ট 1 নিয়ে হাজির হয়েছি। পর্যায় সারণীর পার্ট 1-এ থাকবে এই বিষয়গুলো থাকবে: পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সূত্র, পর্যায় সারণীর ত্রুটি, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে অণুমৌলের অবস্থান নির্ণয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে যাই। 1 নম্বর অংশটা হচ্ছে পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর পটভূমি পটভূমি হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস সমূহ, অর্থাৎ পর্যায় সারণীতে যে সকল বৈজ্ঞানিকরা অবদান রাখছে তাদের ইতিহাস সমূহ। প্রথমে হচ্ছে ল্যাবয়সি, বিজ্ঞানী ল্যাবয়সি সর্বপ্রথম 1789 সালে 33টি মৌল নিয়ে একটি ছক প্রদান করে। 33টি মৌল নিয়ে একটি ছক প্রদান করে। এই হচ্ছে পর্যায় সারণীতে বিজ্ঞানী ল্যাবয়সির অবদান। তিনি সর্বপ্রথম 33টি মৌল নিয়ে 1789 সালে একটি ছক প্রদান করে। এটা হচ্ছে ল্যাবয়সির পর্যায় সারণীতে অবদান। এরপর হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিফ পারমাণবিক ভর অনুসারে, প্রতিটা মৌলের পারমাণবিক ভর অনুসারে 63টি মৌল নিয়ে একটি পর্যায় সারণী প্রদান করে, যা মেন্ডেলিফের পর্যায় সারণী নামে পরিচিত। অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেলিফ হচ্ছে পর্যায় সারণীর প্রবক্তা বা পর্যায় সারণীর আবিষ্কারক। অর্থাৎ মেন্ডেলিফ 1869 সালে মেন্ডেলিফ 63টি মৌল নিয়ে একটি পর্যায় সারণী প্রদান করেন, যাকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে। এরপর বিজ্ঞানী হেনরি মুসলে, তার নামটা হচ্ছে হেনরি মুসলে। তিনি 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। এখন বর্তমানে পর্যায় সারণীটি দেওয়া আছে, তা কিন্তু এই বিজ্ঞানী 1913 সালে আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি মুসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। ওই পারমাণবিক সংখ্যা অনুসারে বর্তমান পর্যায় সারণী আমাদের সাজানো হয়েছে, যা কি আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। আগেরটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী, যা কি 1869 সালে সর্বপ্রথম তিনি আবিষ্কার করেন পর্যায় সারণী। এরপর 1913 সালে যখন হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন তার পর্যায় সূত্রটা একটু চেঞ্জ হয়। তখন প্রথমে মেন্ডেলিফ পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিল, কিন্তু 1913 সালে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়, তখন তা পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছিল, তা কি আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। অর্থাৎ যখন 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিফ একটা পর্যায় সারণী প্রদান করেন, তার যে পর্যায় সূত্র ছিল, ওই পর্যায় সূত্রটা 1913 সালে পরিবর্তিত হয়, যা কি আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। এরপর বিজ্ঞানী ডুবে রাইডার তিনি ত্রয়ী সূত্র, একটি সূত্র দিলেন, ত্রয়ী সূত্র নামে পরিচিত। কত সালে? 1829 সালে বিজ্ঞানী ডুবে রাইডার ত্রয়ী সূত্র প্রদান করে, যা কি বিজ্ঞানী ডুবে রাইডারের ত্রয়ী সূত্র নামে পরিচিত। তিনি সর্বপ্রথম
তিনটি মৌল নিয়ে দেখলেন, তিনটি পর্যায় সারণীর একই গ্রুপে দেখতে পেলেন যে প্রথম মৌলের একই গ্রুপের তিনটি মৌল, যেমন আমরা যদি নেই, তার প্রথম মৌলটা ছিল লিথিয়াম, সোডিয়াম, আরেকটা হচ্ছে পটাশিয়াম। এটা হচ্ছে প্রথম ত্রয়ী মৌল সমূহ হচ্ছে এটা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এরপর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হচ্ছে দ্বিতীয় ত্রয়ী মৌল। অর্থাৎ তিনি খেয়াল করলেন যে একই গ্রুপের তিনটি মৌলের প্রথমটির পারমাণবিক ভর এবং দ্বিতীয়টির পারমাণবিক ভরের ঘর মাঝখানেরটা সবার বা কাছাকাছি হয়। অর্থাৎ বিজ্ঞানী ডুবেরের এই সূত্রটি হচ্ছে একই গ্রুপের তিনটি মৌলের প্রথমটি এবং শেষেরটির ভরের গড় দ্বিতীয়টির পারমাণবিক ভরের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা লিথিয়ামের ভর হচ্ছে 3, আর পটাশিয়ামের ভর হচ্ছে 39। এটা যদি আমরা 39 আর 3 যদি যোগ করি, বাই যদি 2 দিই, অর্থাৎ গড় হচ্ছে যে কোনো দুইটার যোগফল বা 2, তাহলে এখানে হবে 42/2। সরি, এটার ভর হচ্ছে 6, 39 আর 6 হচ্ছে 45, 45টা দুইটা ভাগ করলে 22.5, অর্থাৎ এই সোডিয়ামের 23-এর কাছাকাছি আসে। এরকম মৌলগুলো তিনি লক্ষ্য করলেন। অর্থাৎ একই গ্রুপের যে কোনো তিনটি মৌলের যে কোনোরা সে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে সে খেয়াল করলো, অন্যান্য মৌলের ক্ষেত্রে হবে না হয়তো। লিথিয়াম এবং পটাশিয়ামের বরের গড় করলে যে দ্বিতীয়টির সমান হবে। ঠিক অনুরূপভাবে ক্লোরিন হচ্ছে 35.5, আয়োডিন হচ্ছে 126। এটা যদি আমরা গড় করি তাহলে ব্রোমিনের গড়ের সমান হবে, অর্থাৎ 126 প্লাস 35.5/2। এটা যদি আমরা ভাগ করি, গড় করি 126 প্লাস 35.5 = 2, এটা হচ্ছে 80.75, যা হচ্ছে ব্রোমিনের কাছাকাছি, অর্থাৎ 79 আসে। অর্থাৎ বিজ্ঞানী ডুবেরের দেখতে পেল যে একই গ্রুপের তিনটা মৌলের প্রথম এবং তৃতীয়টির ভরের গড় দ্বিতীয়টির পারমাণবিক ভরের সমান। এই হলো ত্রয়ী সূত্রের ব্যাখ্যা। এরপর বিজ্ঞানী নিউল্যান্ড তিনি একটি অষ্টক সূত্র দিলেন 1864 সালে। বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র নামে, বা অষ্টক তত্ত্ব বলে, অষ্টক সূত্র নামে একটি সূত্র দিলেন। তিনি খেয়াল করলেন যে একটা মৌল থেকে অষ্টম মৌল পর্যন্ত গেলে ওই প্রথম মৌল এবং অষ্টম মৌলটির ধর্ম একই রকম হয়। যেমন এই লিথিয়াম থেকে শুরু করে আমরা যদি তার অষ্টম মৌল পর্যন্ত যাই, গিয়ে আমরা খুঁজে পাবো সোডিয়াম। অর্থাৎ লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, লিথিয়ামের পারমাণবিক লিথিয়ামকে স্থান দেওয়া হয়েছে গ্রুপ 1-এ, সোডিয়ামকে স্থান দেওয়া হচ্ছে গ্রুপ 1-এ। লিথিয়ামও ক্ষার ধাতু, সোডিয়ামও ক্ষার ধাতু। লিথিয়ামও পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে, সোডিয়ামও পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। লিথিয়ামের সর্ববস্তু শক্তি স্তরে একটা ইলেকট্রন, সোডিয়ামের সর্ববস্তু শক্তি স্তরে একটি ইলেকট্রন। লিথিয়ামও ধাতু, সোডিয়ামও ধাতু। তার মানে বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র থেকে প্রাপ্ত যে একটা মৌল থেকে অষ্টম মৌল পর্যন্ত গেলে যে মৌলটা পাবো তা ওই মৌলের
ধর্মের ওই মৌল এবং অষ্টম মৌলটির ধর্ম অভিন্ন, অর্থাৎ একই রকম। তাই এই বিজ্ঞানী নিউল্যান্ডের অবদান হচ্ছে পর্যায় সারণীতে এরকমভাবে বিভিন্ন ধরনের বিজ্ঞানী আমাদের পর্যায় সারণীকে বর্তমান পর্যায়ে এনেছে, যাদের অবদান অপরিসীম। এরপর আমরা পড়ব পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্য হচ্ছে, পর্যায় সারণীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীর পর্যায় হচ্ছে 7টি। পর্যায় সারণীর পর্যায় অর্থাৎ অনুভূমিক সারি, অনুভূমিক সারি হচ্ছে 7টি। অর্থাৎ পর্যায় সারণীর পর্যায় হচ্ছে 7টি, অনুভূমিক সারিকে বলা হয় পর্যায়। অর্থাৎ পর্যায় সারণীর পর্যায় হচ্ছে 7টি। প্রথম পর্যায়ে 2টি করে মৌল, প্রথম পর্যায়ে হচ্ছে 2টি মৌল, তাই একে ক্ষুদ্র পর্যায় বলা হয়। 2টি মৌল, তাই এটি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র পর্যায় নামে পরিচিত, অতি ক্ষুদ্র পর্যায় নামে পরিচিত। এরপর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল, 8টি করে মৌল বিদ্যমান। তাই একে ক্ষুদ্র পর্যায় বলে। এদেরকে ক্ষুদ্র পর্যায় বলে। এরপর চতুর্থ ও পঞ্চম পর্যায়ে, 18টি করে মৌল, 18টি করে মৌল বিদ্যমান। তাই একে বৃহৎ পর্যায় বলে। বৃহৎ পর্যায় বলে। এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল বিদ্যমান, 32টি করে মৌল বিদ্যমান। তাই একে অতি বৃহৎ পর্যায় বলে, অতি বৃহৎ পর্যায় বলে। এই হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীর বাদ থেকে শুরু করে 18টি খাড়া স্তম্ভ বিদ্যমান, খাড়া স্তম্ভ বিদ্যমান, যা 18টি গ্রুপ নামে পরিচিত, 18টি গ্রুপ নামে পরিচিত। এই হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এগুলা হচ্ছে পর্যায় সারণীর মৌলিক বৈশিষ্ট্য। এরপর আমরা পড়ব পর্যায় সূত্র। পর্যায় সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগের সাথে দেখবে। এই হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন আমরা পড়ব পর্যায় সারণীর সূত্র বা পর্যায় সূত্র। পর্যায় সূত্র হচ্ছে, পর্যায় সূত্র তোমরা 2টা পাবা। একটা হচ্ছে পর্যায় সূত্রের মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিফের
মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমবর্ধমান আবর্তিত হয়। এই হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। এরপর হচ্ছে যখন এটা মেন্ডেলিফের পর্যায় সূত্রটা তখন পর্যন্ত ছিল যখন এই হেনরি মুসলে 1913 সালে যখন এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তখন থেকে এই মেন্ডেলিফের পর্যায় সূত্রটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ পরিবর্তিত হলো। ও এরপর সূত্রটা পরিবর্তিত হয়ে হইল মেন্ডেলিফের সংশোধিত বা আধুনিক পর্যায় সূত্র নামে পরিচিত। আধুনিক পর্যায় সূত্রটা হইল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের পরিবর্তে শুধু হবে পারমাণবিক সংখ্যা। সূত্রটা হবে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে ক্রমবর্ধমান আবর্তিত হয়। এটা হবে মেন্ডেলিফের সংশোধিত বা আধুনিক পর্যায় সূত্র। শুধু পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা হবে। তাহলে এটা আমি লিখলাম না, তোমরা আশা করি পারবা। পারমাণবিক ভরের জায়গায় শুধু কি হবে? পারমাণবিক সংখ্যা। ওইটাই হবে মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র অথবা আধুনিক পর্যায় সূত্র। এরপর হচ্ছে পর্যায় সারণীর ত্রুটি। পর্যায় সারণীর ত্রুটিগুলো হচ্ছে, যেমন প্রথম হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিরাট সমস্যা, কারণ হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনের ইলেকট্রনবিন্যাস যদি আমরা করি 1s1, ঠিক আছে? তাই তার ইলেকট্রনের কাঠামো অনুসারে তাকে স্থান দিতে হয় গ্রুপ 1 এ। কিন্তু হাইড্রোজেন আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তাকে সেই একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তাকে আমাদের একটা গ্রুপ আছে হেলুজেন গ্রুপ। এই গ্রুপটার স্থান হচ্ছে 17 নম্বর গ্রুপ। 17 নম্বরের গ্রুপে আছে ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, S2T। এই গ্রুপে এই 17 নম্বর গ্রুপে সকল মৌলগুলো একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই হাইড্রোজেনও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তার স্থান কিন্তু আমাদের এই হেলোজেনের গ্রুপের সাথে দেওয়া চলে। কিন্তু তার সর্বভৌত শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকার কারণে তাকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। এই হাইড্রোজেনের অবস্থানটা নিয়ে আমাদের দ্বিমত আছে, তাই এটা হচ্ছে একটা ত্রুটি। এরপর হচ্ছে আর্গন এবং পটাশিয়ামের অবস্থান। আর্গনের ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের ভর হচ্ছে 39। মেন্ডেলিফের পর্যায় সূত্রে দিয়েছিল যে কোনো একটা মৌলের, অর্থাৎ মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমবর্ধমান আবর্তিত হবে। কিন্তু পটাশিয়ামের ভর হচ্ছে 39, কিন্তু আর্গনের ভর হচ্ছে 40। তাই এই ভর অনুসারে যদি আমরা বিচার করি, পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দিতে হচ্ছে, কিন্তু পর্যায় সারণীতে দেখা যাচ্ছে আর্গনের স্থান আগে এবং পটাশিয়ামের স্থান পরে। তাই এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। এই দুইটা ত্রুটি, আরও ত্রুটি আছে, সেগুলো বর্ণনা করলে এক একটা ভিডিওর লেন্থ হবে 2 ঘন্টার মতো। আরও ত্রুটি আছে, এই ত্রুটিগুলো হচ্ছে বিশেষভাবে পরিলক্ষিত, অর্থাৎ এগুলা বেশি দেওয়া হয়। আর সাধারণত তোমাদের বইয়ে
পর্যায় সারণীর ত্রুটি নিয়ে তেমন কিছু বলে নাই, তারপর আমি যে ত্রুটিগুলো বলছি এই ত্রুটিগুলো ব্যাখ্যা করলে তোমরা আনসার করতে পারো। এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে অণুমৌলের অবস্থান নির্ণয়। অণুমৌলের অবস্থান নির্ণয় আমরা কতগুলো মৌল নিব, যেমন বোরন 5, ক্রোমিয়াম 24, পটাশিয়াম 19। আমরা ধরে নিলাম এই তিনটা মৌলের আমি পারমাণবিক ইলেকট্রন বিন্যাস করে আমরা মৌলের সময় অবস্থান নির্ণয় করব, অর্থাৎ সে কয় নাম্বার গ্রুপে আছে, কয় নাম্বার পর্যায়ে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা পারার জন্য অবশ্যই তোমাকে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। ইলেকট্রন বিন্যাস তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছ, ওই অধ্যায় কিন্তু ভালো করে শিখে আসতে হবে। আবার ওই তৃতীয় অধ্যায় তোমাদেরকে দেখতে হবে। এখন বোরন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি প্রথম অরবিটাল হচ্ছে 1s2 2s2 2p1। এই হলো বোরনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ s অরবিটালে 2টা, সেকেন্ড 2s অরবিটালে 2টা, তার আছে কয়টা 5টা, তাই 2p অরবিটালে একটা বসে। পিতে যদিও 6টা বসে, কিন্তু আবার তার লাগবে একটা, তাই এখানে ইলেকট্রন বিন্যাসে একটা আসছে। এখন সর্ববহিস্থ শক্তি স্তরে, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরটা কত? সর্ববহিস্থ শক্তি স্তরটা হচ্ছে 2, তাই সে তার পর্যায় হচ্ছে 2। অর্থাৎ পুরো একটা মৌল যে শক্তি স্তরে গিয়া ইলেকট্রন বিন্যাস শেষ হবে, ওই সংখ্যাটাই হচ্ছে তার পর্যায়, অর্থাৎ বোরন 2 নম্বর পর্যায়ে বিদ্যমান। এবং পুরো একটা অরবিটালে যদি sp থাকে, অর্থাৎ s এবং p তে থাকে, তাহলে s এবং p এর অরবিটাল যোগ করে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে তার গ্রুপ চলে আসবে। তাহলে আমরা যোগ করি, s এ কয়টা আছে 2টা, p তে কয়টা আছে 1টা, প্লাস 10, তাহলে কত হইল 10। তার মানে তার গ্রুপ হচ্ছে 30। এই হলো বোরনের অবস্থান, এই হচ্ছে বোরনের অবস্থান। তাই বোরনের অবস্থান আমরা অবশ্যই বলতে পারবো, কারণ যেহেতু তার সর্ববহিস্থ শক্তি স্তরে দ্বিতীয় অরবিটালে শেষ হয়েছে, তাই তার পর্যায় হচ্ছে 2। এবং sp অরবিটালে যেহেতু শেষ হয়েছে, তাদের অরবিটাল যোগ করে তার সাথে 10 যোগ করে যা হবে তা হবে তার গ্রুপ, অর্থাৎ সে 13 নম্বর গ্রুপে বিদ্যমান। ঠিক এরকম ভাবে যদি আমরা ওইটা করি, বোরন গেল। আমরা যদি পটাশিয়াম 19 আমরা জানি, তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আবার সর্ববহিস্থ শক্তি স্তর কত? সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 4, তাই তার পর্যায় হচ্ছে 4। এখন তার সর্ববহিস্থ শক্তি স্তরে যদি s অরবিটালে শেষ হয়, সর্ববহিস্থ শক্তি স্তর যদি s অরবিটালে শেষ হয়, তাই ওই s অরবিটালের ইলেকট্রনটা হবে তার গ্রুপ, অর্থাৎ তার গ্রুপ হচ্ছে s অরবিটালে যেহেতু শেষ হয়েছে এবং s অরবিটালে একটা ইলেকট্রন দিয়ে শেষ হয়েছে, তাই তার গ্রুপ হচ্ছে 1, অর্থাৎ পটাশিয়ামের গ্রুপ হচ্ছে 1। এরপর আমরা করব ক্রোমিয়াম যদি আমরা করি, ক্রোমিয়াম হচ্ছে 24, 1s2 2s2 2p6 3s2 কত হলো 2 2 4 6 10 12 18 19 20 24। এই হলো তাদের এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4s অরবিটালে গিয়া আবার ইলেকট্রন বিন্যাস শেষ হয়েছে, তো যেহেতু 4 নম্বরে গিয়ে শেষ হয়েছে, তাই তার পর্যায় হচ্ছে 4। এবং গ্রুপ হবে
এখানে মনে রাখতে হবে যদি এস অরবিটালে শেষ হয় কিন্তু তার আগে ডি যদি থাকে, যে কোনো ডি, 3D 4D 5D যে কোনো ডি যদি থাকে, তাহলে 4s অরবিটাল এবং ডি অরবিটালের ইলেকট্রন যোগ করে গ্রুপ তৈরি করতে হবে। অর্থাৎ এখানে 4s অরবিটালের আগে কি আছে, ডি অরবিটাল, তাই ডি অরবিটাল এবং 4s অরবিটালের ইলেকট্রন যোগ করে আবার গ্রুপ নির্ণয় করতে হবে। অর্থাৎ গ্রুপ নির্ণয় হচ্ছে এস অরবিটালে যদি শেষ হয় তবে তার ইলেকট্রনটি হবে গ্রুপ, তার ইলেকট্রনটি হবে গ্রুপ। কখন? যখন এস এর আগে ডি থাকবে না, যখন এস এর আগে ডি থাকবে না, মনে রাখতে হবে। এস অরবিটালের ইলেকট্রনটাই গ্রুপ হবে কখন? যখন এস এর আগে ডি থাকবে না। আবার এস এর আগে যদি, এস এর আগে অর্থাৎ পূর্বে যদি ডি থাকে তাহলে তাদের গ্রুপ হবে এস প্লাস ডি ইকুয়াল টু গ্রুপ। অর্থাৎ এখানে আবার গ্রুপ হবে এ প্লাস 5, তারপরে 6 নাম্বার, অর্থাৎ 6 নাম্বার গ্রুপ হবে। যেহেতু এই এস এর আগে যদি ডি থাকে, অর্থাৎ এস এর আগে যদি ডি থাকে, এস এবং ডি যোগ করে এস অরবিটালের ইলেকট্রন এবং ডি অরবিটালের ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। অর্থাৎ 1 আর 5 6। আবার যদি এস এবং পি থাকে, এস এবং পি থাকে তাহলে তাদের গ্রুপ হবে এস প্লাস পি প্লাস 10 ইকুয়াল টু হবে গ্রুপ। এই হলো গ্রুপ নির্ণয়ের 3টি সূত্র। অর্থাৎ এস অরবিটালের ইলেকট্রনটাই গ্রুপ হবে কখন? যখন ডি থাকবে না, যখন তার আগে ডি থাকবে না, এবং এস এর আগে ডি থাকলে এস এবং ডি যোগ করে আবার গ্রুপ নির্ণয় করতে হবে। এবং এস এবং পি তে যদি থাকে তাহলে এস এবং পি এবং 10 যোগ করে তাদের গ্রুপ নির্ণয় করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কয়েকটা মৌল নিয়ে আলোচনা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমরা যদি আরো কয়েকটা মৌল নিই, যেমন অ্যালুমিনিয়াম হচ্ছে 30, হিলিয়াম হচ্ছে 2, আর্গন হচ্ছে 18, সালফার হচ্ছে 16। এই 5টি মৌল নিয়ে আমরা আলোচনা করব। এই 4টি মৌল নিয়ে অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে 30। তারপর প্রথম অরবিটাল হচ্ছে 1s2 2s2 2p6 2p6 3s2 3p1। এখানে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আবার কয় নাম্বার অরবিটালে শেষ হচ্ছে? 3 নাম্বার অরবিটালে, তাই তার গ্রুপ পর্যায় হচ্ছে 3, তার পর্যায় 3। এবং তৃতীয় অরবিটালে আছে কিন্তু পুরো অরবিটালে আছে এস এবং পিতে। এস এবং পিতে থাকলে আমরা জানি এসপি যোগ করে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। অর্থাৎ এস এর অরবিটাল কত? 2, পি এর অরবিটাল হচ্ছে 1 প্লাস 10, তারপরে 13 নাম্বার গ্রুপে আছে। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নাম্বার গ্রুপ, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নাম্বার গ্রুপ, 13 নাম্বার গ্রুপে বিদ্যমান। এরপর হচ্ছে হিলিয়াম। হিলিয়াম যদি আমরা করি যেমন 1s, এটা আরেকটা নিয়ম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। পুরো একটা অরবিটালে তার স্থান দিতে হচ্ছে পর্যায় 1, ঠিক আছে, পর্যায় 1, কারণ 1 নম্বর পর্যায়ে শেষ, তাই হচ্ছে পর্যায় 1। আবার গ্রুপ দিতে হচ্ছে 2, কিন্তু আসলে প্রকৃতপক্ষে 2 না, কারণ এস অরবিটালে যেহেতু 2টা ইলেকট্রন শেষ হয়েছে তারপরে 2 হওয়ার কথা, কিন্তু না। এস অরবিটাল যেহেতু যে সকল অরবিটালে ইলেকট্রন দিয়ে পূর্ণ হবে তাদের স্থান হবে 0 নাম্বার গ্রুপ, 0 অথবা এটাকে বলা হয় 18 নাম্বার গ্রুপ, 18 নম্বর। অর্থাৎ হিলিয়ামের স্থান হচ্ছে 0 অথবা 18 নাম্বার গ্রুপ। এরপর হচ্ছে আর্গন হচ্ছে 18, 1s2 2s2 2p6 3s2 3p6 2 2 4 7 12 18। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তৃতীয় শক্তি স্তরে আমরা জানি 2 এর স্কয়ার সূত্রের মাধ্যমে 2 into
অরবিট। তৃতীয় শক্তি স্তরে এখানে আমার অরবিটাল আছে, তৃতীয় শক্তি স্তরে আমার অরবিটাল আছে 3s এবং 3p। এখানে s অরবিটালের ইলেকট্রন পূর্ণ, p অরবিটালের ইলেকট্রন পূর্ণ হয়ে আছে, তাই আমরা বলতে পারবো সে 18 নম্বর গ্রুপে আছে, 18 নম্বর গ্রুপ। এবং পর্যায় যেহেতু 3 এ শেষ হয়েছে তাই তার পর্যায় হচ্ছে 3, অর্থাৎ 3 নম্বর পর্যায়ের 18 নম্বর গ্রুপে সে বিদ্যমান। এরপর আমরা করব এই সালফার। সালফারকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p4। এখানে তৃতীয় শক্তি স্তরে গ্যাস শেষ হচ্ছে তাই তার পর্যায় হচ্ছে 3, এবং s এবং p তে আছে তাই sp প্লাস 10 যোগ করে আমাদের গ্রুপ হবে। sp কত? s হচ্ছে 2, p হচ্ছে 4 প্লাস 10, অর্থাৎ 16 নম্বর গ্রুপে সে বিদ্যমান। এই হলো তোমার যে কোনো মৌলের পর্যায় ইলেকট্রন বিন্যাস করে যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার সিস্টেম। আমরা আরেকটা মৌল যদি করি, যেমন ক্যালসিয়াম যদি আমরা করি, যেমন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এখানে দেখো 2 2 4 6 10 12 18 2 20। এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কে আছে 4, তাই তার পর্যায় হচ্ছে 4। এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তরে s অরবিটালে গিয়ে শেষ হয়েছে, কিন্তু তার আগে কি ডি আছে? অবশ্যই এখানে ডি দেখা যাচ্ছে না, তাই s অরবিটালের ইলেকট্রনটাই হবে গ্রুপ, এটা হবে গ্রুপ। এখন আমরা আরেকটা মৌলিক পদার্থ ইলেকট্রন বিন্যাস করে তোমাদের এই পার্টটুকু শেষ করব। এটা হচ্ছে কপার এবং জিঙ্ক। কপার হচ্ছে 29, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 2 2 4 6 10 12 18 18 19 10 29। এটা s অরবিটালে একটা কেন ইলেকট্রন যাবে এটা আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। এখন যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে s 4s, তাই তার পর্যায় হলো 4, এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তরে s আছে কিন্তু তার আগে d আছে, তারপরে তাদের দুইটা যোগ করে আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে। অর্থাৎ s এ আছে একটা, d তে আছে 10, তারপরে 11টি। এই হলো কপারের অবস্থা, অর্থাৎ 11 নম্বর গ্রুপে সে, এবং পর্যায় হচ্ছে তার 4। এখন আমরা যদি জিঙ্ক করি, জিঙ্কের ইলেকট্রনটা যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s 2 2 4 6 10 12 18 18 2 20 30। এইটাও 4 নম্বর অরবিটালে আছে, তারপরে তার পর্যায় হলো 4, এবং তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে 4s, কিন্তু তার আগে d আছে। যদি কোনো একটা অরবিটাল 4s এর শেষ হয় তাহলে ওইটাই হবে তার ইলেকট্রন, ওই s অরবিটালের ইলেকট্রনটাই হবে তার গ্রুপ। কখন? যখন তার আগে d থাকবে না। কিন্তু তার আগে যদি d থাকে তাহলে এই d এর ইলেকট্রন এবং s এর ইলেকট্রন যোগ করে আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে। d হচ্ছে ইলেকট্রন 10 প্লাস 2, অর্থাৎ 12 নম্বর গ্রুপে যেতে পারবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই কয়েকটা টপিকস তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে।